নমস্কার এবং নতুন বৎসরের সকলকে শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার টু অল। তার সাথে সাথে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে। আজ যে ভিডিওটি বানাবো সেটি একটি সামগ্রিক ভিডিও। আশা করি সকল মেম্বারদের খুব কাজে দেবে এবং নতুন যারা দেখছেন বা স্টক মার্কেটে নতুন যারা আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই কার্যকরী হতে যাচ্ছে। ভিডিওটি হয়তো একটু লেন্দি হবে, কারণ অনেকগুলো কথা আমি ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরবো। কারণ কি, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আমরা 2026 সালে যে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করব, সেখানে আমরা কি কি করব, কি কি করব যখন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলবো, এবং তার সাথে সাথে কি কি করব না সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে বুঝে যাব। গত মাসে মানে ডিসেম্বর মাসে স্টুডেন্টদের নিয়ে প্রচুর চাপ ছিল, যার জন্য ভিডিও একটু কম এসছে চ্যানেলে, সময় করে উঠতে পারছিলাম না। আজকে আপনাদের সামনে চেষ্টা করছি একটু গুছিয়ে আপনাদেরকে কিছু নলেজ শেয়ার যাতে করতে পারি, সেই চেষ্টাটাই করছি অ্যাকচুয়ালি। এবার মূল যে বিষয় সেটাতে একটু ঢুকে যাই। আমাকে অনেকেই ফোন করেছেন যে আহ, আমি এই মাস থেকে বা আগামী মাস থেকে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট জার্নি করতে চাই, এবং দু একজনের সাথে আমার দেখা হয়েছে। তারা আমাকে ইনভেস্টমেন্ট প্ল্যান কি করা যায় সেটা নিয়ে একটা পরামর্শ চেয়েছিল। আমি আমার মতো করে বলেছি। এবার বিভিন্ন জনের রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম, এবং বিভিন্ন জনের ইনকাম, সেভিংস এবং সাইকোলজি কিন্তু বিভিন্ন রকম। সেই জন্যে আমার এই ভিডিওতে যে কথাগুলো বলবো, এটা আমি আমার আঙ্গিকে বলবো। আপনি আপনার সাথে যদি কিছুটা মিল খুঁজে পান, তাহলে আরও কিন্তু ভিডিওটি আপনার কাছে হয়তো উপযোগী হয়ে উঠবে। আমি যে পয়েন্টগুলো নিয়ে ভেবেছি, সেই পয়েন্টগুলো যদি আপনারা নিজেদের মতো করে নিজেদের অবস্থান অনুসারে ভাবেন, তাহলে এগুলোকে একটু মডিফিকেশন করে আপনারা কিন্তু আপনাদের এই জার্নিটা 2026 সালের প্রথম থেকে কিন্তু শুরু করতে পারেন। আমাদের ভারতবর্ষের শেয়ার মার্কেটে এখনো যে ইনভেস্টমেন্ট করেন এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম। যা জনসংখ্যা তার থেকে খুব সামান্য পরিমাণ ব্যক্তিবর্গ কিন্তু স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছে, সেটা ডাবল ডিজিটে এখনো কিন্তু পৌঁছায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আগামীতে ভারতবর্ষের প্রচুর লোকজন স্টক মার্কেটের সাথে যুক্ত হবেন। এই স্টক মার্কেটে যুক্ত হতে গেলে পরে বিভিন্ন রকম ভাবে কিন্তু যুক্ত হওয়া যায়। এবার শুধু স্টক মার্কেট নয়, আমি এখানে মানুষের একটা যারা ইনকাম করেন এবং যারা সেভিংস করেন এবং ইনভেস্টমেন্ট করেন, তাদের জীবনের কি কি করা প্রয়োজন তার একটা রূপরেখা তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই সেটা কিন্তু আমার আঙ্গিকে। এখানে আপনাদের হয়তো অন্যরকম চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু আমি আমারটাই বলছি। যদি কারো কাজে দেয়, দেখুন বা শুনুন, একটু হয়তো কাজে দিতে পারে। প্রথমেই বলি, আমাদের জীবনের যদি ওয়েলথ ক্রিয়েশন করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে দুটো জিনিস ভালো মতো করতে হয়। সেটা হচ্ছে টাইম, এবং আরেকটি জিনিস হচ্ছে মানি। এই টাইম এবং মানি, এই দুটোকে আমরা ইনভেস্ট করেই কিন্তু আমরা আগামী পথ চলা শুরু করব। প্রথম যে বিষয় টাইম, এটাকে যদি আমরা ইনভেস্ট করি কোনো জায়গায়, সেখান থেকে কিন্তু আপনারা নলেজ গ্যাদার করবেন। এই নলেজ গ্যাদার করলে পরে আপনার স্টক মার্কেটের জার্নির 20% কাজ শেষ। আপনি যতই নলেজ হন, আপনাকে যদি স্টক মার্কেট থেকে ইনকাম করতে হয়, তাহলে কিন্তু আপনাকে অন্যান্য আরও কিছু বিষয় আছে, সেগুলোকেও কিন্তু বুঝতে হবে। নলেজ হলে পরে অনলি কিন্তু 20% আপনার কাজ হয়ে যায়, বাকি 80% কাজ কিন্তু মেনলি ডিপেন্ড করে আপনার সাইকোলজির ওপর। এবার সাইকোলজির আঙ্গিকে অনেক কিছু বিষয় কিন্তু রয়েছে। যাই হোক, এবার মানিতে চলে আসি। প্রথমে টাইম নিয়ে বললাম, এবার মানি নিয়ে বলি। এবার আমরা মানি ইনভেস্ট করে কি কি করতে পারি। কোনো জায়গায় আপনি যদি আপনার উপার্জনের পয়সাটাকে ইনভেস্ট করেন, তাহলে আপনি একটা রেগুলার ইনকাম জেনারেট করতে পারেন, যেটা মান্থলি হতে পারে বা কোয়ার্টারলি হতে পারে। আরেকটি জিনিস, সেটা হচ্ছে হলো, আপনার কোনো সময় জীবনে ক্রাইসিস হলে পরে সেটাকেও কিন্তু এই মানির মাধ্যমেই ম্যানেজমেন্ট করতে পারেন। সেটা নিজের ক্ষেত্রেও যেমন হয়, সেরকম ফ্যামিলির কেউ ক্রাইসিসে পড়লে সেখান থেকেও কিন্তু আপনি একটা ম্যানেজমেন্টের করে উঠতে পারবেন, যদি আপনার কাছে বা আপনার দ্বারা গচ্ছিত কিছু মানি থাকে। সর্বোপরি যারা আমরা স্টক মার্কেটে কাজ করি, তারা কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের রাস্তাতেই হাঁটি। স্টক মার্কেট থেকে ইনকাম করাটা খুব কঠিন, কিন্তু ওয়েলথ ক্রিয়েশন করাটা শুধুমাত্র ধৈর্যের পরীক্ষা এবং নলেজের একটা বহিঃপ্রকাশ, দীর্ঘমেয়াদী বহিঃপ্রকাশ হয়। যদি আপনি নলেজড হন এবং আপনার সাইকোলজি যদি ঠিকঠাক থাকে, তাহলে এখান থেকে আপনি কিন্তু ভবিষ্যতে ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। এবার যারা স্টক মার্কেটে আসতে চান, তাদের কিন্তু এই মানসিকতা নিয়েই কিন্তু আসতে হবে যে আমি এখান থেকে ওয়েলথ ক্রিয়েশন করব, ইনকাম জেনারেট করার জন্য আসবো না। কারণ রেগুলার ইনকাম কোনো সময়ই স্টক মার্কেট থেকে
হয় না, কারণ কি এই যে ভোলাটিলিটি অনেকের সাইকোলজির সাথে কিন্তু অ্যাটপার হয় না। দেখা গেল আপনি একটা স্টক কিনলেন, কেনার পরে সেটা 40% পড়ে গেল, আপনি লস ভোগ করলেন, তারপরে দেখলেন সেখান থেকে আবার 100% স্টকই উঠে গেল। কারণ কি স্টক মার্কেটে কোনো কিছুই কিন্তু প্রেডিক্টেবল নয়, খুব আনসার্টেন বিষয়, ওঠানামা চলতেই থাকে। আপনার সাইকোলজি স্ট্রং না হলে পরে আপনার কোথায় স্টকটি কিনতে হবে এবং কোথায় স্টকটিতে এভারেজ করতে হবে বা কোথায় স্টকটিকে বেচে দিতে হবে, সেটা লাভই হোক আর লসই হোক, এই পয়েন্টগুলোকে যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, আপনার কিন্তু নলেজের মাধ্যমে এই পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে কিন্তু আপনার সাইকোলজি ডেভেলপ করতে হবে যে একটি স্টকে 40% নামলেও আমি ধরে থাকবো, যাতে আমি পরে ওর থেকে 100% আমার যে রিটার্ন সেটাকে জেনারেট করতে পারি। আমি এটা কথার কথা বললাম, রিটার্নের কথাটা যে 100 বা 40, এরকম ভাবে কিন্তু আপনাকে একটা সাইকোলজি ডেভেলপ করতে হবে, পেশেন্স কিন্তু রাখতে হবে। এবার এই যে 2026 সাল আসছে, সেখানে যদি আমি খুব পয়েন্ট ওয়াইজ কথাগুলো বলি, তাহলে আমরা কি কি নিজেদের মধ্যে পরিবর্তন আনবো। প্রথম যেটা পরিবর্তন আনবো সেটা হচ্ছে আমরা একটু স্টাডি করব। যদি স্টাডির অভ্যাস না থাকে তাহলে স্টাডি করব। কি স্টাডি করব? স্টক মার্কেটটাকে নিয়ে বোঝার চেষ্টা করব, স্পেসিফিক স্টকটিকে স্টাডি করব এবং সেক্টর ওয়াইজও কিছু স্টাডি করব। এই সেক্টর ওয়াইজ স্টাডি কেন প্রয়োজন? কারণ কি কিছু সেক্টর যেগুলো ফিউচারে গ্রোথ দেখাতে পারে, সেই সেক্টরকে যদি আমরা আগের থেকেই বুঝে যেতে পারি যে এই সেক্টরে আমরা আগামীতে একটা জাম্প দেখতে পারি, তখন কিন্তু সেই সেক্টরে নির্দিষ্ট কিছু স্টককে বেছে নিতে হবে। নিয়ে আপনাকে কিন্তু সেই স্টকগুলোর ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল সব কিছু কিন্তু স্টাডি করে বের করতে হবে। তার জন্য আপনাকে শিখতে হবে। স্টক মার্কেট যেমন শিখবো, সেক্টর তেমন শিখবো, তার সাথে সাথে আমরা স্পেসিফিক স্টকটাকেও কীভাবে স্টাডি করতে হয় সেটা কিন্তু শিখবো। একটা স্টকের বিভিন্ন প্যারামিটার রয়েছে, বিভিন্ন রেশিওস রয়েছে, ফান্ডামেন্টাল কিছু বিষয় রয়েছে, টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আমাদের স্টাডি করা খুবই প্রয়োজন। এই স্টাডিটা করব। তারপরে কি, এবার স্টাডি করে দেখলেন যে আপনার যা চিন্তা ভাবনা, আপনার যা রিকোয়ারমেন্ট সেটা মোটামুটি ফুলফিল হচ্ছে। এবার সেই স্টকটাতে আপনাকে ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত নিতে হলো। এবার যদি সিদ্ধান্ত নেন সেইখানে কত টাকা ইনভেস্টমেন্ট করবেন এবং কখন কখন ইনভেস্টমেন্ট করবেন, এই প্ল্যানটাও কিন্তু আপনাকে করতে হবে। ব্লু প্রিন্ট একটা মনের মধ্যে তৈরি করে রাখতে হবে, দরকার হলে খাতায় লিপিবদ্ধ করে রাখতে হবে। মানে একটা অ্যাকাউন্টেবিলিটি বা পাংচুয়ালিটি যেন আপনার মধ্যে থাকে। আপনি কোনোভাবেই কোনো নিউজ বা প্রমোতে গিয়ে যে আমি এখন না কিনলে স্টকটি আর ভবিষ্যতে কিনতে পারবো না, এইরকম কিছুতে পড়ে ফাঁদে পড়ে কোনো সময় ইনভেস্টমেন্ট করবেন না। যতটা হু হু করে হয়তো স্টকটি বাড়লো, কিছুক্ষণ পরে হু হু করেই নেমে যাবে, কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন। এবার এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আগাতে হবে। তাহলে প্রথম বিষয় ছিল স্টাডি, দ্বিতীয় বিষয় ছিল আপনার অ্যাকাউন্টেবিলিটি বা পাংচুয়ালিটি। এবার থার্ড যে বিষয় সেটা হলো পেশেন্স। স্টক মার্কেটের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পেশেন্স, যেটা আপনার সাইকোলজিতে থাকতে হবে। কোনো একটা স্টকে আপনার দেখা গেল যে স্টকটি নিয়ে আপনি নিউজ শুনলেন বা কোনো বন্ধুর মুখে শুনলেন, শুনে আপনি ইনভেস্ট করে দিলেন, এরকম করবেন না। করতে গেলে পরে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। ঠিক লেভেলে যখন স্টকটি আসবে তখনই স্টকটিতে এন্ট্রি করবেন এবং ঠিক লেভেলে যখন যাবে ততদিন পর্যন্ত ধৈর্য ধরে থাকুন। আপনার যে লেভেল সেই লেভেলে গিয়ে কিন্তু এক্সিট করবেন। কারণ কি, আপনি যদি সঠিক প্রাইসে না কেনেন, এন্ট্রি পয়েন্ট যদি আপনার ভুল হয় তখন কিন্তু আপনার পস্তাতে হবে। সেজন্য এন্ট্রি পয়েন্ট আপনাকে মার্ক করে ধৈর্য সহকারে বসে থাকতে হবে। অর্থাৎ আপনাকে স্টকটি কেনার সময়ও ধৈর্য নিয়ে বসে থাকতে হবে এবং বিক্রি করার জন্যও কিন্তু ধৈর্য নিয়ে বসে থাকতে হবে। এবং স্টকটির যদি পড়ে যায় তাহলে কতটা পড়বে, স্টকটার চালটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এর আপস অ্যান্ড ডাউন বা ভোলাটিলিটি কিরকম হয় সেটাও কিন্তু আগে কিন্তু স্টাডি করে বের করে নিতে হবে। তাহলে দেখবেন আপনার এই হঠাৎ করে লসে এক্সিট করে আফসোস করার জায়গাটা কিন্তু কমে আসবে। এবার চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে এই টিভি বা নিউজ চ্যানেলে যারা আসেন তাদের বক্তব্য শুনে কোনো সময় ইনভেস্টমেন্ট করতে যাবেন না। কারণ কি, কেউ কিন্তু নিজের স্বার্থ ছাড়া কিছু করে না। অন্তত যখন এই ধরনের মানিটারি বা ইনভেস্টমেন্টের বিষয় আসে, তারা কিন্তু তাদের কোনো না কোনো স্বার্থ থাকে, তখনই কিন্তু কোনো কথা কিন্তু ডেলিভারি দেন। এবার ওই টিভি থেকে নিয়ে রেকমেন্ডেড স্টক নিয়ে আপনার কিন্তু দেখবেন বেশি দূর কিন্তু আপনি এগোতে পারবেন না। কারণ কি, হয়তো ৫-১০% স্টকটি চলার পরে দেখবেন 20% কারেকশন হয়ে গেল, আপনি ভয়ে কেটে দিলেন। কারণ কি, আপনার কিন্তু স্টকটি সম্পর্কে সেরকম নলেজ নেই। সুতরাং যে স্টকটি বা যে কোম্পানিটি সম্পর্কে আপনি জানেন না, অন্যের রেকমেন্ডেশনে একদমই কিনবেন না। কারণ কি, ওই কিনে রাত্রের ঘুম কিন্তু আপনার কমে আসবে। সুতরাং সেই জায়গাটা কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে ৫ নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ কোনো একটি স্টক দেখলাম কিছুদিন আগে রেল বিকাশ স্টকটি আর বিএনএল যে স্টকটি দৌড়াচ্ছিল, অনেকেই আমাকে বলেছে এটা কেনা যায়, এই করা যায়, ও করা যায়। দেখলেন তো, দৌড়লো 26 তারিখের দিকে, তারপর স্টকটি আবার পড়তে শুরু করলো। তখন যদি কেউ এন্ট্রি করতো,
আমি অনেককেই বলেছিলাম যখন 600-র উপরে এর আগে স্টকটি উঠে গেছিল, অনেকেই সেই লেভেলে কিন্তু বাই করেছে, আরো বাড়বে আরো বাড়বে। যে কোনো জিনিসের একটা মার্জিনাল কন্ডিশনে যখন পৌঁছে যায়, তখন কিন্তু মানে আপনি হঠাৎ করে মনে করুন প্রচুর খাচ্ছেন খাচ্ছেন খাচ্ছেন, মানে আপনি খেতেই থাকছেন, একসময় কিন্তু আপনার বমি পেয়ে যাবে। সেরকমই কিন্তু কন্ডিশন হয়ে গেছিল। একটা মার্জিনাল কন্ডিশনে স্টকগুলো যায়, ভ্যালুয়েশন অনেকটা বেড়ে যায়, তারপরে কিন্তু উপরের লেভেল থেকে সেলিং প্রেশার চালু হয়ে যায়, তখন কিন্তু আপনাকে লসের সামনাসামনি করতে হবে। সুতরাং পেশেন্স রাখুন, সঠিক দামে সঠিক স্টকটি কেনাই হবে বুদ্ধিমানের কাজ। তাহলে আমরা কিন্তু এই ফোমোতে এসে কোনো স্টক চট করে বাই করবো না, অন্তত 2026 সালের শুরু থেকে এটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা সকলেই হব মনে করি। এরপর যে কোনো স্টকে যখনই আপনি স্টাডি করলেন, আপনি কোনো সময় এটা ভাববেন না যে আপনি 100% সবকিছু বুঝে গেছেন স্টকটির। কারণ কি, যে যত বড়ই অ্যানালিস্ট হোক, নলেজ পার্সন হোক, কেউ কিন্তু স্টক মার্কেটকে প্রেডিক্ট করতে পারবেন না। কারণ কি, এই স্টক মার্কেট একটা আনপ্রেডিক্টেবল জায়গা। আপনার হয়তো অ্যানালিসিস 70% বা মোর দ্যান 50% ঠিক হতে পারে, কিন্তু 100% কোনো সময়ই ঠিক হবে না। তার জন্যে কোনো একটি স্টকে আপনাকে প্রথমে ভেবে নিতে হবে কত টাকা আপনি ইনভেস্ট করবেন। যদি আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করেন একটি স্টকে, কথার কথা বলছি, তাহলে কিন্তু চেষ্টা করবেন 3টে 4টে পার্টে ইনভেস্ট করা। সেটা কোনো কারেকশানে অ্যাড করতে পারেন। এবার বিভিন্ন স্টকের বিভিন্ন রকমের কারেকশন হয়। ওই যে বলেছি, স্টকের চালটাকে আপনাকে রিড করতে হবে যে এই স্টকটি কারেকশন হলে কত পার্সেন্ট হয় এবং কোথায় কনসলিডেশন হয়, কোথায় ব্রেকআউট হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু টেকনিক্যালি আপনাকে বুঝতে হবে। সেই হিসাবে কিন্তু আপনাকে আপনার 3টে বা 4টে পার্টে করলে খুব ভালো। আপনার 50% ইনভেস্টমেন্ট করার পরে স্টকে দেখা গেল যে অনেক বড় মুভমেন্ট দিল, দরকার নেই নতুন করে আর ইনভেস্ট করার। আপনি ওখান থেকে যা প্রফিট হলো জেনারেট করে নিলেন, আবার স্টকে কোনোদিন কোনো সময় লেভেলে পেলেন, আবার এন্ট্রি করলেন, এরকম কিন্তু করতে পারেন। সেটা সুইং ট্রেড যারা করে তারা কিন্তু করে থাকে এরকমটা। তবে যারা লং টার্ম ইনভেস্ট করে তাদের ক্ষেত্রে যেহেতু ইনভেস্টমেন্ট করাটাই উদ্দেশ্য, তাদের কোনো উজ্জ্বলের ব্যাপার নেই, একটা 8 বছর 10 বছরের জন্য একটি স্টক ইনভেস্টেড হন, তারা অবশ্যই কিন্তু এই 3টে 4টে পার্টে করলে আপনারা আশা করি বেশি বেনিফিটেড হবেন। কারণ কি, স্টক মার্কেট একটা সাইকেলে চলে, তো প্রত্যেক 4 বছর বা 5 বছর অন্তর অন্তর, ছোট হোক বা বড় হোক, একটা কিন্তু প্রাইস কারেকশন স্টক মার্কেটে কিন্তু আমরা দেখতে পাই। সুতরাং আপনার টাইম হরাইজনটাকে একটু বেশি ধরে আপনি এই কারেকশনগুলোতে যদি আপনার পছন্দের স্টকটিকে অ্যাড করেন, তাহলে একটা কিন্তু বড় রকমের ওয়েলথ ক্রিয়েশন আপনি করতে পারবেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে নিজের প্রতি নিজের বিশ্বাসটা রাখবেন। আপনি রাত্রিবেলা স্টাডি করলেন, সারাদিন অফিসের কাজ করে এসে, যে আমার এই স্টকটা পারফেক্ট মনে হচ্ছে, আমার স্ট্র্যাটেজি অনুসারে আমি এটাতে ইনভেস্ট করব। এবার আপনার ব্রেন থেকে সিদ্ধান্ত এটা হলো, আপনি ঘুমোলেন, সকালে উঠেই আপনার পঞ্চেন্দ্রিয় অ্যাক্টিভ হয়ে গেলো, চোখ কান নাক সব অ্যাক্টিভ হয়ে গেলো। এবার কান আপনাকে বলতে শুরু করলো এই স্টকটার থেকে এই স্টকটা বেস্ট, কিন্তু বা কোনো বন্ধু আপনাকে বললো না রে এটা ভালো নয়, এই স্টকটা দেখ। আপনি নিজেকে বিশ্বাস করা বাদ দিয়ে তখন হয়তো আপনার কানকে বিশ্বাস করা শুরু করলেন। এটা করবেন না। যেটা আপনার ব্রেন বলছে, আপনার স্টাডি যা বলছে এবং আপনার সাইকোলজি অনুসারে যেটা অ্যাডভার হচ্ছে, সেই স্টকটাকেই আপনি সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার স্ট্র্যাটেজি অনুসারে স্টেপ বাই স্টেপ এগিয়ে চলুন ওয়েলথ ক্রিয়েশনের রাস্তায়। কোন বন্ধু কি বললো, কানে কোন কথা আসলো, কোন নিউজ চ্যানেল কি বললো, টিভিতে কোন অ্যাডভাইসার কি বললো, এগুলো একদমই শুনতে যাবেন না। দরকার হলে স্টকটিতে ইনভেস্টই করবেন না, কিন্তু অন্যের কথা শুনে চট করে ঝাঁপ দিতে যাবেন না। এবার 8 নাম্বার যেটা বিষয় সেটা হচ্ছে, আপনি প্রত্যেক মাসে যেমন ইনভেস্ট যদি করেন কিছু টাকা আপনি ক্যাশ রাখবেন। ক্যাশ রাখবেন এই কারণে, কারণ কি, যারা স্বল্প আয়ের হয় তাদের হাতে ক্যাশ কিন্তু অনেক সময় থাকে না, পুরোটাই হয়তো ডিম্যাটে ঢুকিয়ে ফেলেন বা কোনো জায়গায় খরচ করে ফেলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলতে পারি, আপনি কিছু টাকা ক্যাশ রাখবেন, আপনার সেভিংস অ্যাকাউন্টে কোথাও একটু রেখে দেবেন। যখনই দেখবেন মার্কেটে কিছু কিছু ভালো আইপিও আছে, সেই আইপিওগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারেন। এই আইপিওগুলোতে অ্যাপ্লিকেশন করলে পরে দেখা যায় অনেক আইপিও দেখবেন লিস্টিং দিন ভালো পাওয়া যায়। যদি আপনি পেয়ে যান লটারিতে, তখন কিন্তু আপনার পোর্টফোলিওতে ভালো একটা লাভ একবারে অ্যাড হয়ে যায়। এই পদ্ধতিটা ফলো করতে পারেন। প্রত্যেক মাসে মাসে অল্প অল্প করে টাকা একটি অ্যাকাউন্টে রেখে দিলেন, সেখান থেকে আপনি আইপিও অ্যাপ্লিকেশন করতে পারেন। অথবা যখন মার্কেটে কোনো নিউজের জন্য হিউজ কারেকশন হয়, আপনার পছন্দের স্টকে যদি হিউজ কারেকশন হয়, দেখা গেল ওভারঅল মার্কেটে একটা ক্রাইসিসের জন্য ইন্ডেক্স লেভেলে একটা পতন হলো, আপনার স্টকটিও তার সাথে সাথে পড়ে গেল, তখন কিন্তু আপনার এই পছন্দের স্টকটিতে ওইখান থেকে টাকা নিয়ে ইনভেস্ট করে দিতে পারবেন। আপনার হাতে তখন কিন্তু একটা এভারেজিং এর সুযোগ থাকলো, বা নতুন করে এন্ট্রি নেওয়ার একটা লো প্রাইসে কিন্তু সুযোগ থাকলো। এই জিনিসটা আপনারা করতে পারেন। আরেকটি বিষয়, যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন ইকুইটিতে ডাইরেক্ট, ইন্ডিয়ান ইকুইটিতে ইনভেস্ট করেন, ইকুইটি মার্কেটে ইনভেস্ট করেন, তাদের কিন্তু একটু হলেও হেজিং এর চিন্তাভাবনা করা দরকার। হেজিং কিরকম হেজিং হতে পারে, যারা চাকরি বাকরি করেন তারা অলরেডি পিএফ কাটান, তাদের একটা পিএফটাকে যদি লো রিটার্ন, যেহেতু এটাকে আপনি ডেট ফান্ড হিসাবে ট্রিট করতে পারেন। তার বাইরেও যারা চাকরি বাকরি করেন না বা চাকরি করেন,
তারাও যদি আপনার পোর্টফোলিওটাকে একটু হেজিং করতে চান, তাহলে কিন্তু কিছুটা যে গ্লোবাল মার্কেটের সাথে যুক্ত যে ইটিএফ গুলো আছে আমাদের শেয়ার বাজারে, সেই ইটিএফ গুলো হেজিং এর জন্য নিয়ে রাখতে পারেন। সেটা কোনো অ্যাসেট ক্লাসের হতে পারে, যেমন গোল্ড, সিলভার এই ধরনের হয় কিছু, যেরকম। তাছাড়াও গ্লোবাল মার্কেটের যে ইটিএফ আছে সেগুলোর মধ্যে যেমন ন্যাসড্যাক 100, মাফা, হ্যানসেন বিস, এই ধরনের কিছু ইটিএফ আছে যারা গ্লোবাল মার্কেটে এক্সপোজার কিন্তু রাখে। সেই ধরনের ইটিএফে ইনভেস্ট করলে ইন্ডিয়ান মার্কেটে কোনো ধরনের ক্রাইসিস হলে, দেখা গেল আপনার যেহেতু চায়না মার্কেটের সাথে এবং আমেরিকান মার্কেটের সাথে যুক্ত থাকে এই ইটিএফ গুলো, তখন কিন্তু আপনার পোর্টফোলিও চট করে পড়বে না। সেখানে আপনারা একটা অ্যালোকেশন দিয়ে রাখতে পারেন 10 to 20% মতো টোটাল যে পোর্টফোলিও থাকে, আস্তে আস্তে করে অ্যাকুমুলেট করে হেজিং এর পজিশনে আপনার পোর্টফোলিওটাকে নিয়ে যেতে পারেন। এবার সামগ্রিক কিছু কথা বলি। যে কোনো একজন মানুষের জন্য কিছু কিছু জিনিস খুব দরকার। সেটা হচ্ছে প্রথমত নিজেরা একটা হেলথ ইন্স্যুরেন্স করবে। আপনার এই যে ওয়েলথ ক্রিয়েশনের জার্নিটা, এইটাকে যদি আপনি এগিয়ে নিতে যান, তখন দেখবেন পরিবারের মধ্যে কেউ অসুস্থ হতে পারে, এই ধরনের ক্রাইসিস কিন্তু চলে আসে। তার জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করা দরকার। তারপরে আপনার হেলথ ইন্স্যুরেন্স ছাড়াও একটা টার্ম ইন্স্যুরেন্স অবশ্যই করা দরকার। কারণ আপনার যা ফ্যামিলি স্ট্যাটাস, সেটাকে বজায় রাখতে গেলে পরে আপনার ইনকাম, যে রেগুলার যে ইনকাম সোর্সটা আছে, সেটা যদি বন্ধ হয়ে যায়, আপনি না থাকাতে কোনোদিন আপনার কোনো দুর্ঘটনা ঘটে গেল, তখন কিন্তু আপনার ফ্যামিলি ক্রাইসিসে পড়তে পারে। এবার যে যার রিকোয়ারমেন্ট অনুসারে কভারেজ নিয়ে অবশ্যই একটা কিন্তু টার্ম ইন্স্যুরেন্স করা দরকার। এখন বাজারে প্রচুর টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান বিভিন্ন কোম্পানি বিক্রি করে। দেখবেন অনেক সময় কি হয়, স্পাউসের মধ্যে দেখা গেল হাজব্যান্ড একা চাকরি করে, তখন কিন্তু এই টার্ম ইন্স্যুরেন্সটা খুব দরকার। যে আর্নিং মেম্বার, তার যদি কিছু হয়ে যায় ফ্যামিলির কিন্তু খুব ক্রাইসিস হয়। এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য আপনার টার্ম ইন্স্যুরেন্স খুব প্রয়োজনীয় জিনিস, অবশ্যই এটা করা দরকার। তাহলে প্রথম হলো হেলথ ইন্স্যুরেন্স, দ্বিতীয় হলো আপনার টার্ম ইন্স্যুরেন্স, এবং তৃতীয় আমি যেটা বলবো ইকুইটি মার্কেটে এক্সপোজার। এবার যারা ওয়েলথ ক্রিয়েশনের রাস্তায় হাঁটেন, তারা ইকুইটি মার্কেটে এক্সপোজারের যে বিষয়গুলো থাকে কিভাবে করা যায়। প্রথমে ডাইরেক্ট ইকুইটিতে ইনভেস্ট করা যায়, অর্থাৎ স্টকসে। এবার আমি কিছু কথা যেগুলো আপনারা একটু স্টাডি করে দেখবেন সেটা বলি। সেটা হচ্ছিল স্টকসের মধ্যে আমার যেটা মনে হচ্ছে আগামীতে কোন কোন সেক্টরের স্টকগুলোতে একটা অপরচুনিটি দেখা দিতে পারে, সেরকম আমি 10টি সেক্টরের নাম আপনাদের সামনে বলছি। যেমন যে স্টকগুলো ক্যাপিটাল মার্কেটের সাথে যুক্ত, অর্থাৎ শেয়ার মার্কেটের সাথে যুক্ত, সেই ধরনের স্টকগুলোকে আপনারা ফোকাসে রাখতে পারেন। কারণ ভারতবর্ষের জনসংখ্যার অনেকেরই কিন্তু এখনো ডিম্যাট অ্যাকাউন্ট আগামীতে দেখবেন খুলবে, এবং প্রচুর কিন্তু লোকজন আছে যারা খুব ইন্টারেস্টেড স্টক মার্কেট নিয়ে। কারণ ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট বা আরডিতে যা রিটার্ন পায়, তার থেকে সবাই খুব বেশি ইনকাম করতে চান, ইনফ্লেশনকে বিট করতে চান। সেই জন্য ইকুইটি মার্কেট বেছে নিলে অবশ্যই ডিম্যাট অ্যাকাউন্টের থ্রুতে ঢুকতে হবে। এই জন্য ক্যাপিটাল মার্কেট এর যে স্টকগুলো আছে সেই সেক্টরের স্টকগুলো একটা ইম্পর্টেন্ট, এবং যে ডিজিটাল বা ডাটা সেন্টার বা টেলিকমিউনিকেশন, এই সেক্টরটি ইম্পর্টেন্ট সেক্টর। তারপরে ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচার সাথে যুক্ত যে স্টকগুলো সেগুলো ইম্পর্টেন্ট। ড্রোন সেক্টরের, ডিফেন্স সেক্টরের যে ড্রোন সেক্টরের স্টকগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট। হসপিটাল সেক্টর, কারণ হেলথ ইন্স্যুরেন্স প্রচুর লোকজন করছেন, তার মানে স্বাস্থ্য সচেতন হচ্ছেন, যার জন্য তারা কিন্তু এই হেলথ ইন্স্যুরেন্স করে বড় বড় হসপিটালে কিন্তু ট্রিটমেন্টের জন্য সুযোগ সুবিধা নিচ্ছেন। হসপিটালগুলো কিন্তু ভালো রকম প্রফিটেবল হচ্ছে, এবং তারা ব্রাউন এবং গ্রিন এক্সপানশনের দিকে ঝুঁকেছে, নতুন নতুন হসপিটাল করছে, নিজেদের যা বেড, এই নিয়ে আমি কিন্তু এই এই কয়টি সেক্টর যেগুলো, এবং অনেকগুলো সেক্টর নিয়ে কিন্তু আমি আলোচনা আমার চ্যানেলে করেছি। আপনারা একটু অন্যান্য ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবেন। প্রত্যেকটি সেক্টর ধরে ধরে কিন্তু আলোচনা করা আছে মোটামুটি। এরপর আরেকটি সেক্টর, সেটা ছিল হোটেল সেক্টর। কারণ কি মানুষের জীবনযাত্রার যে পরিবর্তন, কারণ কি কিছুদিন আগে যে জিএসটি কাট হলো, সেখানে কনজামশন যদি দেখেন, সেখানে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা কমেছে, তার সাথে সাথে মানুষের হাতে কিন্তু প্রচুর টাকা এসছে। কারণ কি ব্যাংক লোন, হাবিজাবি এইসব কিন্তু ইন্টারেস্ট রেট কমে গেছে, মানুষের হাতে কিছু টাকা এক্সট্রা থাকছে, মানুষ কিন্তু একটু ঘুরতে যাবে, হোটেলে থাকবে, এইসব জিনিসগুলো কিন্তু মানুষ করবে। সেই জন্য এই সেক্টরটাও একটা ইম্পর্টেন্ট সেক্টর, এটার দিকে নজর রাখবেন। স্পেশালিটি কেমিক্যাল সেক্টরের স্টকগুলো তো আমার মনে হচ্ছে আগামীতে এই সেক্টরে গ্রোথ একটা দেখাইতে পারে। এই সেক্টরের স্টকগুলো নিয়ে স্টাডি করতে পারেন। কারণ কি এই যে সেমিকন্ডাক্টর, ডাটা সেন্টার, এগুলো তো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের কেমিক্যাল কিন্তু প্রয়োজন আছে, সেগুলো একটু ডিপলি স্টাডি করলেই আপনারা বের করতে পারবেন। আরেকটি যেটা বিষয়, সেটা কংগ্লোমারেট কোম্পানি, মানে একই ছাতার তলায় বিভিন্ন রকমের বিজনেস করে এরকম কিছু কোম্পানি রয়েছে, বড় বড় কোম্পানি। আপনারা জানেন আমাদের ভারতবর্ষের সবথেকে বড় কোম্পানি কোনটা, সেরকম কোম্পানি তাছাড়াও আরো অনেক কোম্পানি আছে যারা কিন্তু মোটামুটি ভারতবর্ষের চালিকা শক্তি। সেটা কিন্তু আপনারা স্টাডি করে দেখতে পারেন। কারণ কি এখান থেকে একটা ডিমার্জার বা ভ্যালু আনলকিং এর একটা কিন্তু সুযোগ কিন্তু আগামীতে রয়েছে। এবং আইটি সেক্টর এআই এর সাথে কোলাবোরেশনে কিন্তু কাজ করছে। এই আইটি সেক্টরের স্টকগুলো সবাই কিন্তু এআই সেক্টরের দিকে ঝুঁকছে। বিভিন্ন কোম্পানির সাথে দেশি বিদেশি কোম্পানি কোলাবোরেশন করে কাজ করছে। আগামীতে এই সেক্টরেও কিন্তু একটা গ্রোথ দেখা দেবে। এই সেক্টরটির মধ্যে হিউজ কারেকশন হয়েছে, এখন একটা টাইম কারেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রাইস কারেকশন যা হওয়ার হয়ে গেছে, আমার মনে হয় না খুব একটা বেশি আরো নিচে জায়গা আছে যাওয়ার মতো। এই সেক্টরগুলোকে আপনারা একটু মাথায় রেখে চলতে পারেন। এরপরে অটো সেক্টর,
বিশেষ করে অটো সেক্টরের যে পার্টস তৈরি করে বিভিন্ন রকম, দেখবেন কিছু কিছু অটো সেক্টরের মধ্যে মনোপলি স্টক রয়েছে, যেগুলো শুধুমাত্র ওই কোম্পানিগুলো তৈরি করে, বা তাদের মার্কেট শেয়ার রয়েছে 70%-এর মতো। মানে ওরা যে পার্টসটা তৈরি করে বিভিন্ন অটোতে, কিন্তু অটো সেক্টর বা ইভি সাথে যুক্ত যে কোম্পানিগুলো আছে সেগুলোতে কিন্তু ওই পার্টসগুলো ব্যবহার করা হয়, এবং ওই কোম্পানিটি মার্কেট লিডার এবং বেশিরভাগ মার্কেট শেয়ার তার আছে। এই ধরনের কিছু স্টক বেছে বের করার চেষ্টা করুন। আমার ভিডিওগুলো যদি দেখেন, পুরোনো ভিডিওগুলো, সেখানে আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পাবেন। এরপর এই যে স্টক মার্কেটে ঢোকার জন্য ইনভেস্টমেন্টের আরেকটা প্রসিডিওর হচ্ছে মিউচুয়াল ফান্ড। সেটা লামসাম হতে পারে বা এসআইপি মোডেও হতে পারে। এখানে আমি 3-4টে ক্লাসে ভাগ করে দেখিয়েছি। যাদের বয়স 35 বছরের নিচে তাদের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড অপশন হচ্ছিল মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ড। আরেকটা জিনিস বলি, যাদের নলেজ বা স্টাডি করার সময় নেই তাদের জন্য কিন্তু স্মল ক্যাপ বা মিড ক্যাপ ইনভেস্টমেন্ট বেস্ট ইনভেস্টমেন্ট। কারণ কি, স্মল ক্যাপ বা মিড ক্যাপ স্টক সহজে খুঁজে বের করা খুব কষ্টসাধ্য ব্যাপার। অনেকেই এটা বেস্ট মানে স্মল ক্যাপ মিড ক্যাপ স্টক বের করতে পারবেন না, কারণ কি এই স্মল ক্যাপ মিড ক্যাপের যে ভোলাটিলিটি এটা অনেকেই সহ্য করতে পারেন না। তার জন্য তাদের কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাই বেস্ট অপশন। সেই জায়গায় ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন, যাদের বয়স 35 বছরের নিচে, তাদের মিড ক্যাপ স্মল ক্যাপ ফান্ডগুলো দেখতে পারেন। যাদের বয়স 35 থেকে 50, তারা মাল্টি অ্যাসেট ফান্ড এবং ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলো দেখতে পারেন। কারণ মাল্টি অ্যাসেট ফান্ড কিছুদিন আগে দেখলেন গোল্ড এবং সিলভারের প্রাইস অনেকটা বেড়ে গেল। যারা মাল্টি অ্যাসেট ফান্ডে ইনভেস্ট করেছিল তারা কিন্তু প্রফিট করেছে। এখানে একটা হেজিং এর মতো ব্যাপার থাকে। যেহেতু 35 থেকে 50 বছরের মধ্যে বললাম, অনেকটা তারা মানে মাঝ বয়সের দিকে চলে যায়, তখন সেখানে ঝুঁকিটা একটু কম থাকে স্মল ক্যাপ মিড ক্যাপের থেকে। সেই জন্য এই দুটো ফান্ডকে আপনারা দেখতে পারেন, চিন্তা ভাবনা করতে পারেন। এজ যাদের 50-এর ওপরে কিন্তু 60 বছরের নিচে বা 65 বছরের নিচে, তারা লার্জ ক্যাপ ফান্ড বা মাল্টি অ্যাসেট ফান্ডকে বাঁচতে পারেন। আর যাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে, রিটায়ার্ড পার্সন যারা রয়েছেন, তাদের জন্য লার্জ ক্যাপ ফান্ড অলওয়েজ বেস্ট। কারণ কি, তাদের সেরকম বড়সড় রিকোয়ারমেন্টও থাকে না। যাদের 65 বছর, তাদের এরকম থাকে না যে নতুন করে ছেলেমেয়ের এডুকেশন বা বিয়ে দেওয়া, এরকম অত বড় প্ল্যান থাকে না যে তাদের আফটার 10 ইয়ার্স তাদের কোনো ছেলেমেয়ের বিয়ে দিতে হবে বা এডুকেশন করাতে হবে, এরকম থাকে না। তার জন্য তাদের স্টেবল রিটার্নের জন্য লার্জ ক্যাপ ফান্ড বা বিভিন্ন যে ডেট ফান্ডগুলো আছে বা ইন্ডেক্স ফান্ডগুলো আছে, সেগুলো কিন্তু বেস্ট অপশন হতে পারে। এবার অনেকেই মিউচুয়াল ফান্ডের পরিবর্তে ইটিএফকে বেছে নেন। সেই জায়গায় আমি আগেই কিছুটা ইটিএফ নিয়ে আলোচনা করলাম। যারা হেজিং পারপাসে পোর্টফোলিওকে ব্যালেন্স করার জন্য করতে চান, তাদের জন্য তো বলেছি যে গ্লোবাল মার্কেটে এক্সপোজার রয়েছে সেই ধরনের ইটিএফগুলো, যেমন NASDAQ 100, NASDAQ 50, মাপাং, হ্যাংসেং বিস টেক, সেই ধরনের ইটিএফগুলো দেখতে পারেন। এরপরে যারা শুধুমাত্র ইটিএফ এর কাজ করতে চান, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান না, 15-20 মিনিট সারাদিনের সময় দিতে পারেন। কারণ ইটিএফ যেহেতু মার্কেটে আওয়ারের মধ্যে ট্রেড হয়, তাহলে ওই কেনা এবং বেচার জন্য কিছুটা দেখতে পারেন। যদি শুধু ইটিএফে কাজ করেন, যখন যে সেক্টরটা পড়ে থাকবে সেই সেক্টরের মধ্যে ইনভেস্টমেন্ট জার্নিটা স্টার্ট করা উচিত। কারণ কি, তখন সেটা আপনার একটা ভ্যালু ইনভেস্টিং বা কন্ট্রাবেট হতে পারে। যখন দেখা গেল যে কোনো একটা সেক্টর পড়ে গেছে কোনো কারণে, কোনো একটা ক্রাইসিসে পড়ে গেল, তারপরে কিন্তু দেখবেন ওই সেক্টরটা আবার রিভাইভ করে। সেখানে আস্তে 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 ইনভেস্টমেন্ট করতে পারেন। বা কেউ যদি খুব লং টার্ম ধরে ইনভেস্ট করেন, তাহলে ইন্ডেক্স ফান্ডগুলো যেমন ইপিবিএস রয়েছে, এবং যারা পোর্টফোলিওকে হেজিং করতে চান তারা গোল্ড সিলভার ইটিএফও করতে পারেন। যারা মনে করেন যে আগামীতে পিএসসি সেক্টর বা পাওয়ার সেক্টর বাড়বে, তারা পিএসইউ ব্যাংক ইটিএফ করতে পারেন, সিপিএসসি ইটিএফ করতে পারেন। এই ধরনের বিভিন্ন রকমের কিন্তু ইটিএফ মার্কেটে রয়েছে। অনেকে ইটিএফ এর কিন্তু এমনভাবে ইনভেস্ট করেন বা সুইং ট্রেডও কিন্তু করে থাকেন, যারা অল্প কিছু প্রফিট হলে বেরিয়ে যান, আবার যে ইটিএফ বা যে সেক্টর ইটিএফটা পড়তে থাকে সেখানে আবার গিয়ে ইনভেস্টমেন্ট করেন, একটা সার্টেন রিটার্নের পরে সেখান থেকে এক্সিট করে বেরিয়ে যান, এবং বছরের শেষে কিন্তু তাদের পোর্টফোলিওতে ভালোই দেখা যায় যে 18% মতো অনেকেই রিটার্ন কিন্তু জেনারেট করে ফেলে এরকম করে। তার জন্য আপনাকে দক্ষ হতে হবে এবং সময়ও কিছুটা দিতে হবে। পরিষ্কার কথা, যাদের প্রচুর সময় আছে এবং নলেজ রয়েছে তাদের জন্য স্টকসে ইনভেস্ট করা বেস্ট। যাদের একদমই সময় নেই তাদের জন্য মিউচুয়াল ফান্ড বেস্ট। যাদের 10-15 মিনিট সারাদিনের সময় হয় তাদের জন্য ইটিএফ বেস্ট অপশন হতে পারে দেন মিউচুয়াল ফান্ড। এবং যারা খুব রিস্ক কম নিতে চান তাদের জন্য কিন্তু ইটিএফ বেস্ট অপশন। আর স্টকে যদি ইনভেস্ট করেন বা ইকুইটিতে ডাইরেক্ট যদি ইনভেস্ট করেন, লার্জ ক্যাপে ইনভেস্ট করলে অনেকটা রিস্ক কম। কারণ কোনো লার্জ ক্যাপ যদি পড়ে যায় তাহলে সেটা আবার রিকভার হওয়ার সুযোগ থাকে, কারণ বড় বড় কোম্পানি বিভিন্নভাবে ম্যানেজ করে তাদেরকে আবার দেখা যায় রিভাইভ করতে। সেই জন্য লার্জ ক্যাপে ইনভেস্ট করা খুব সহজ। নতুন ইনভেস্টরদের ক্ষেত্রে লার্জ ক্যাপ উড বি এ বেটার অপশন দেন স্মল ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ। কিন্তু যাদের স্মল ক্যাপ মিড ক্যাপ সম্পর্কে নলেজ নেই, তারা লার্জ ক্যাপে স্টক ইনভেস্ট করে স্মল ক্যাপ মিড ক্যাপের জন্য মিউচুয়াল ফান্ড বেছে নিতে পারেন। তাহলেও ব্যালেন্সড হয়ে গেল, একটা সিস্টেমের মধ্যে করে নিলেন, এসআইপি করে নিলেন। এবার যদি কারো নলেজ থাকে মিড ক্যাপ বা স্মল ক্যাপ সম্পর্কে, কোম্পানি সম্পর্কে খবর রাখেন, কোম্পানি কি কাজ করছেন, কি অর্ডার বুক রয়েছে, ক্যাশ ফ্লো কি রয়েছে, এগুলো যদি স্টাডি করার দক্ষতা থাকে, তাহলে আপনারা নিজেদের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি স্মল ক্যাপ মিড ক্যাপ বেছে নিতে পারবেন। যারা অভিজ্ঞ অনেকদিন ধরে স্টক মার্কেটে থাকে তারা কিন্তু বের করে ফেলেন। কারণ কি, এগুলোতে হিউজ রিটার্ন জেনারেট করে দেয় স্মল ক্যাপ মিড ক্যাপ, যদি কোম্পানি ভালো রকম প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ দেখায়। এবার সেই নলেজটা তো আপনাকে রাখতে হবে, সেই স্টাডিটা তো
কাজটা আপনাকে করতে হবে, এবং ওই যখন কারেকশন হয় মিড ক্যাপ স্মল ক্যাপে, তার জন্য যে পেশেন্স ধরে রাখার বা সেই ভোলাটিলিটিটাকে অ্যাবজর্ব করার ক্ষমতা সবার মধ্যে থাকে না, যাদের থাকে তারা ওই সিদ্ধান্তটা কিন্তু নিতে পারেন। তো এই ছিল সামগ্রিক আলোচনা। তাহলে মেন এখানে কথা হচ্ছে স্টক মার্কেটে ইনকাম করতে গেলে পরে পেশেন্স দরকার, এবং তার জন্য টাইমটাকেও আপনার দিতে হবে। কারণ কি, মনে করুন যদি আপনি অফিস থেকে বেরোলেন, বেরিয়ে বাড়ি যাবেন, আপনার বাড়িতে খুব আপনজন কেউ একটা অসুস্থ আছে। এবার আপনার রাস্তায় দেখলেন বেরিয়ে কোথাও একটা সমস্যা হয়েছে, কোথাও একটা অ্যাক্সিডেন্টে রোড ব্লক হয়ে গেছে। এবার আপনি কি করবেন? ঘুরে ফিরে হলেও কিন্তু বাড়ি যাবেন। ওখান থেকে ফিরে নিশ্চয়ই আবার অফিস যাবেন না, কারণ আপনার টার্গেট ছিল বাড়ি যাওয়া। সেরকমভাবেই স্টক মার্কেটে কাজ করতে হয়, ধৈর্য ধরে থাকতে হয়, লক্ষ্যে স্থির থাকতে হয় যে আমি বাড়িতে পৌঁছবো বা আমার ওয়েলথ ক্রিয়েশন করবো। ওয়েলথ ক্রিয়েশন জার্নি, রাস্তায় হয়তো অনেক বাধা আসবে, কিন্তু আমি স্থির থাকবো আমার লক্ষ্যে, এবং সেলফ বিলিফ রাখবো, পেশেন্স রাখবো, নিজের সাইকোলজিকে দিনকে দিন ইমপ্রুভ করবো, এবং আমার পথে আমি এগিয়ে যাব। এটাই হলো আপনার মেন চালিকা শক্তি। নলেজ আপনাকে 20% রিটার্ন জেনারেট করে দেবে। আপনার ওয়েলথ ক্রিয়েশন করতে গেলে 80% আপনার সাইকোলজি কিন্তু সাপোর্ট দেবে আপনাকে ওয়েলথ ক্রিয়েশনের দিকে। সুতরাং সাইকোলজি স্ট্রং রাখুন, পেশেন্স রাখুন। পেশেন্সই আপনাকে পৌঁছে দেবে আপনার লক্ষ্যে। আপনার ওয়েলথ ক্রিয়েশন জার্নি সফল হোক, এই কামনা রাখি নতুন বছরের শুরুতে। এবং চলুন সকলে মিলে ওয়েলথ ক্রিয়েশনের রাস্তায় হাঁটি। শর্টকাট বলে কিছু নেই, পেশেন্স এবং লক্ষ্যে স্থির কিন্তু সকলকে থাকতে হবে। তো ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা আমার নতুন আছেন চ্যানেলে, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও ধন্যবাদ, ভালো থাকবেন।